আইএলটিএস এত জনপ্রিয় কেন? আমেরিকা, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া ওয়াইডলি আইএলটিএস কে একসেপ্ট করছে। আইএলটিএস রেডি, ফ্রি অনলাইন রিসোর্স। আইএলটিএস রেডি প্র্যাকটিস করতে পারে এবং তো স্পিকিং এর এই ভয়টা কাটানোর জন্য বা নার্ভাসনেসটা দূর করার জন্য আপনি কি কোনো অ্যাডভাইস দিবেন? অথেন্টিক এবং ট্রাস্টেড হচ্ছে যে আইএলটিএস এর উপর ডিপেন্ড করে কি কোনো স্কলারশিপ হয়? এডুকেশন সেন্টার্স আছে, টেস্ট সেন্টার্স আছে এবং সেখানে রিসোর্সেস গুলো আছে। টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করলে সবচেয়ে ভালো হয়? ওয়ার্ল্ডের 140 কান্ট্রিজে 1200 বেশি টেস্ট লোকেশনে কন্ডাক্ট করছে। সো এই ফ্লেক্সিবিলিটি যে আছে, যেটা কিন্তু অন্য টেস্টের ক্ষেত্রে পাচ্ছে না। 40 মক টেস্ট ফ্রি এখানে। যে ঢাকাতে পরীক্ষা দেওয়ার চেয়ে সিলেটে পরীক্ষা দিয়ে 0.5 বেশি পাওয়া যায় বা চট্টগ্রামে, এটা কি আসলে সত্যি? আসসালামু আলাইকুম, আমি রবিউল হোসাইন, H&I কাউন্সিলের স্টাডি অ্যাব্রোড স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে গুড ইভিনিং এবং সালাম। আজকে আমরা আপনাদের খুবই একটা চিন্তার বিষয় বিদেশে পড়াশোনার পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে যে ইংলিশ টেস্ট আপনাদেরকে যেগুলো দিতে হয় বিদেশে পড়াশোনা করার জন্য, সেগুলো নিয়ে আপনাদের মধ্যে একটা ভীতি কাজ করে। এই ভীতি দূর করার জন্য আমরা আজকে আমাদের স্টুডিওতে আহ্বান জানিয়েছি একজন বিশেষ অতিথিকে, যিনি মূলত কথা বলবেন আইএলটিএস নিয়ে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সকলের পরিচিত মুখ, বিশেষ করে ছাত্রছাত্রী যারা বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য বিভিন্ন মেলা এবং এক্সপোতে যান, নিশ্চয়ই দেখেছেন জনাব বদরুদ্দোজা সাহেবকে। উনি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এক্সামস, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। আসসালামু আলাইকুম দোজা ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ H&I কাউন্সিল, রবিউল ভাই এবং টিমকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের স্টুডিওতে, এবং আইএলটিএস নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে প্রচন্ড আগ্রহ, আইএলটিএস সম্বন্ধে তারা অনেক জানতে চায়, বিদেশে পড়াশোনা করতে তারা যাবে। তাই এই সম্বন্ধে আরো ভালো কিভাবে করা যায়, এটা কি বিভিন্ন দিক, এই জিনিসগুলো আপনার মতো এক্সপার্টের কাছ থেকে তারা জানতে চায়। সেই জন্য আমরা স্টুডেন্টদের কাছ থেকে কিছু প্রশ্ন আহ্বান করেছি। তারা বিভিন্ন সময় আমাদেরকে ইনবক্সে ফোন করে বিভিন্ন ভাবে আমাদেরকে কিছু প্রশ্ন পাঠিয়েছেন। তার থেকে কিছু প্রশ্ন আমরা কম্পাইল করে আপনার জন্য প্রিপেয়ার করেছি আজকে। এগুলোর উত্তরগুলো আমরা আপনার কাছ থেকে আজকে জানতে চাইবো। জি। স্টুডেন্টদের এবং প্যারেন্টস এবং আমরা যারা স্টাডি অ্যাব্রড কনসালটেন্ট, আমাদের সবচেয়ে প্রথম প্রশ্ন বা সবচেয়ে আগ্রহ বা জানার ইচ্ছা, আইএলটিএস এত জনপ্রিয় কেন? ইংলিশ রিগুলেশন টেস্ট আরো অনেকগুলো ছিল আইএলটিএস এর আগেও, এর পরেও এসেছে। কোভিড এর সময় আমরা নতুন নতুন বেশ কিছু দেখেছি, কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তর্জাতিকভাবে আইএলটিএস এর জনপ্রিয়তাটা এবং গ্রহণযোগ্যতাটা সবচেয়ে বেশি দেখা যায়। এর মূল কারণটা কি? থ্যাংক ইউ ভাইয়া। আমি প্রথমেই যেটা বলবো যে আইএলটিএস এত ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয়তার কারণ হচ্ছে বিশ্বের ইমিগ্রেশন অথরিটি এবং আমি যদি বলি কানাডা, আমেরিকা, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, এইসব দেশের ইমিগ্রেশন অথরিটি তারা কিন্তু ওয়াইডলি আইএলটিএস কে একসেপ্ট করছে। সো ইমিগ্রেশনের কাছে আইএলটিএস যে সিকিউর টেস্ট, এটার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের যে একটা অথেন্টিক এবং ট্রাস্টেড মাধ্যম, সেটা কিন্তু সব ইমিগ্রেশন অথরিটিরাই একসেপ্ট করছে। এটা একটা রিজন হবে। সেকেন্ড যেটা আমি বলবো যে আইএলটিএস এর যে ওয়াইড রেঞ্জ অফ যে আপনি প্রিপারেশন রিসোর্স গুলো আছে, আপনি অন্যান্য টেস্টের ক্ষেত্রে হয়তো আইএলটিএস এর ক্ষেত্রে আপনি একটু আগে যেমন শেয়ার করছিলেন যে আমরা যদি প্রিপারেশন নিতে যাই কোনো একটা প্রফিসিয়েন্সি টেস্টের, স্পেশালি ফরেন ল্যাঙ্গুয়েজ, তখন আমরা দেখি যে সেই প্রিপারেশনের জন্য অ্যাভেলেবল ম্যাটেরিয়াল কি আছে আমাদের দেশে। তো আমার মনে হয় যে বাংলাদেশে কিন্তু আইএলটিএস এর আপনি যদি প্রিপারেশন নিতে চাই, অনেক প্রিপারেশন সেন্টার্স আছে, টেস্ট সেন্টার্স আছে এবং সেখানে রিসোর্সেস গুলো আছে। ইভেন আমাদের ব্রিটিশ কাউন্সিলেরও অনেক অনলাইন রিসোর্সেস আছে। এটা আরেকটা রিজন হবে। অ্যান্ড এটা ওয়ার্ল্ড ওয়াইড, যেমন এখন 12,000 অর্গানাইজেশন একসেপ্ট করছে। সো অ্যাকসেপ্টেবিলিটি ডেফিনেটলি ম্যাটার্স এবং এটা ওয়ার্ল্ডের 140 কান্ট্রিজে প্রায় 1200 বেশি টেস্ট লোকেশনে কন্ডাক্ট করছে। সো এই ফ্লেক্সিবিলিটি যে আছে, যেটা কিন্তু অন্য টেস্টের ক্ষেত্রে পাচ্ছে না। এবং ক্যামব্রিজ যারা কিনা এই টেস্টটাকে ক্রিয়েট করছে, তাদের যে এক্সপিরিয়েন্স, তারা যে এত রিসার্চ করে এত সিকিউরড এবং ট্রাস্টেড একটা টেস্ট ক্রিয়েট করেছে, যেটা কিনা অন্য টেস্টের ক্ষেত্রে হয় না। আমি যদি স্পেশালি বলি বায়োমেট্রিক
ফিঙ্গার দিতে হয়, হুম, ছবি ক্যাপচার করতে হয়, ফটো Okay. ক্যাপচার করতে হয়। সো এই বিশেষ কিছু রিজন গুলোর কারণে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক গ্রহণযোগ্যতা পেয়েছে আইএলটিএস টেস্টটা। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য ছিল আমাদের ছাত্রছাত্রীদের জন্য, যারা আগ্রহী ইংলিশ ইভলিউশন টেস্ট দিতে, তারা ডেফিনেটলি ইন্সপায়ার হবে। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন দুজা ভাই, আইএলটিএস এক্সাম যখন স্টুডেন্ট দিতে যায়, তারা একটা কনফিউশনে পড়ে যায় যে কোন রকম আইএলটিএস দিব। আইএলটিএস দেখা যায় যে একাডেমিক আছে, এর পাশাপাশি আবার জিটি এক্সাম আছে, আবার এই একাডেমিকের মধ্যে ইউকেভিআই আছে, আবার ইউকেভিআই ছাড়া আছে। এখন ইউকেভিআই দিলে এটা কি ইউকের জন্য অবশ্যই লাগবে, নাকি অস্ট্রেলিয়ার জন্য ইউকেভিআই দিলে কি তখন সমস্যা হবে? এই জাতীয় বিভিন্ন রকম কনফিউশন, দয়া করে একটু ক্লিয়ার করবেন আইএলটিএস এর এই প্রকারভেদ গুলোর মধ্যে। জি, খুবই ভালো একটা প্রশ্ন। আপনি আপনি নিজেও এটা নিয়ে একটা ভিডিও করেছিলেন, আমি দেখেছি। যে আমরা জানি একাডেমিক আইএলটিএসটা আমরা কখন দেই, আমরা যখন কোনো বাইরের ইউনিভার্সিটিতে পড়ালেখার জন্য যাই, অথবা আমরা যদি ইউনিভার্সিটি লেভেল না হলেও যদি ডিপ্লোমা লেভেলের পড়ালেখা করতে যাই, ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রুভের জন্য তাকে একাডেমিক টেস্টটা দিতে হবে। সো মেইনলি এটা পড়ালেখার জন্য লাগে। এন্ড জেনারেল ট্রেনিং যেটা হচ্ছে যদি কেউ ইমিগ্রেশন পারপাসে যায় বা কোনো ভোকেশনাল ট্রেনিং, আপনাকে জেনারেল ট্রেনিং টেস্টটা দিতে হবে। বাট ফর ইউকেভিআই এখানে মিসকনসেপশন যেটা থাকে, অনেকেই মনে করে শুধুমাত্র ইউকেতে পড়তে যেতে হলে ইউকেভিআই টেস্টটা দিতে হয়। ইউকেভিআই টেস্ট হয়তো ইউকের বাইরে অন্য কোনো কান্ট্রিতে অ্যাকসেপ্টেড না, কিন্তু এটা একটা ভুল ধারণা। কারণ ইউকের কিছু ইউনিভার্সিটি আছে, তারা বলে দিচ্ছে যে আমাকে অ্যাডমিশনের জন্য ইউকেভিআই টেস্ট দিতে হবে ক্যান্ডিডেটকে। এবং ইউকের যে ইমিগ্রেশন অথরিটি আছে, ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন, তারা বলছে যে হ্যাঁ, ইউকেভিআই টেস্ট ইজ সিকিউরড ইংলিশ টেস্ট ফর ইউকে। বাট এটা দিয়ে কিন্তু ক্যান্ডিডেট চাইলে অন্যান্য দেশেও পড়ালেখার জন্য অ্যাপ্লাই করতে পারবে সেম সার্টিফিকেট দিয়ে। এরকম কোনো ব্যাপার নেই যে আমি ইউকেভিআই আইএলটিএস দিলাম, এখন আমি আর অস্ট্রেলিয়া যেতে পারবো না, এরকম কোনো সমস্যা তো নাই? বা আমি কানাডাতে অ্যাপ্লাই করতে পারবো না, তারাও আমার এই ইউকেভিআই আইএলটিএসটা নিবে? পারবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের ছাত্রছাত্রীদের, এই ব্যাপারটাতে তারা কনফিউজ থাকে প্রায়। এর পাশাপাশি আরো একটা প্রশ্ন স্টুডেন্টরা আমাদের কাছে করেছে, আপনার কাছ থেকে তারা জানতে চায় যে তারা যে আইএলটিএস নিয়ে প্র্যাকটিস করবে, এই প্র্যাকটিসটা করার ব্যাপারে যাতে রেজাল্টটা ভালো হয়, এই জন্য আপনি কিছু পরামর্শ তাদেরকে দেন, কিছু টিপস এবং টেকনিক্স তারা জানতে চায় আপনার কাছ থেকে। এবং আর এর পাশাপাশি প্রতিটা সেশনের জন্য কি আলাদাভাবে কোনো প্ল্যান করা উচিত, নাকি কম্বাইন ভাবে পুরো আইএলটিএস এর জন্য একটা প্ল্যান থাকা উচিত? এটা কিভাবে করা উচিত প্র্যাকটিসটা? ডেফিনেটলি একটা কম্বাইন প্ল্যান থাকবে, কিন্তু আমি বলবো পার্সোনালি, আমি যদি বলি, যখন একজন ক্যান্ডিডেট আইএলটিএস এক্সামের জন্য প্ল্যান করছে, শুরুতেই তাকে দেখতে হবে যে আমরা জানি আইএলটিএস এর 4টা মডিউলের টেস্ট হয়ে থাকে। সো 4টা মডিউলের কোন মডিউলে ক্যান্ডিডেটের প্রফিসিয়েন্সি লেভেলটা কি আছে সেটা আগে ক্যান্ডিডেটকে চেক করে দেখতে হবে। এবং যেখানে একটু তার আমি যদি বলি যে স্পিকিং এ অথবা রিডিং এ হয়তো দেখা যায় যে একটু হয়তো পিছিয়ে থাকি আমরা, সো সেখানে তাকে জোর দিতে হবে স্পিকিং এর উপরে, রিডিং এর উপরে, অথবা রাইটিং হতে পারে। এবং এটার জন্য প্রতিটা মডিউলেই আমাদের কিন্তু ব্রিটিশ কাউন্সিলের আমাদের ফ্রি প্র্যাকটিস ম্যাটেরিয়াল আছে, আমরা যেটাকে বলি আইএলটিএস রেডি। সো কোনো ক্যান্ডিডেট যদি ব্রিটিশ কাউন্সিলে রেজিস্ট্রেশন করার আগে তার প্রফিসিয়েন্সি টেস্ট করতে চায়, তাহলে আমাদের ফ্রি অনলাইন রিসোর্স আইএলটিএস রেডি প্র্যাকটিস করতে পারে এবং ক্যান্ডিডেট টেস্ট করতে পারে যে তার আসলে কোন মডিউলে কতটুকু এই মুহূর্তে তার প্রফিসিয়েন্সি আছে। দেন যদি ক্যান্ডিডেট মনে করে, আমাদের কিন্তু টিচিং সেন্টার আছে, সেখানে প্রিপারেশন কোর্স আছে, ক্যান্ডিডেট কিন্তু গাইডেড প্রিপারেশন নিতে পারে। এন্ড দেন যখন দেখবে মক টেস্ট দিয়ে যে হ্যাঁ, ক্যান্ডিডেটের যে রিকোয়ার্ড স্কিল বা যে লেভেলটা দরকার সেটাতে সে এসেছে, তখন আমি বলবো যে আইএলটিএস এর ফাইনাল এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে। এবং যখন ব্রিটিশ কাউন্সিলের সাথে কোনো ক্যান্ডিডেট আইএলটিএস এর ফাইনাল রেজিস্ট্রেশন করছে, পেমেন্ট কনফার্ম হয়ে যাচ্ছে, তখন ক্যান্ডিডেট কিন্তু 40 মক টেস্টের একটা প্রিমিয়াম প্র্যাকটিস ম্যাটেরিয়াল ফ্রি পেয়ে যায়, যেটাকে আমরা বলি আইএলটিএস রেডি প্রিমিয়াম। সো আজকে আপনার এখানে যিনি রেজিস্টার করে গেল, ওই ক্যান্ডিডেটও কিন্তু পেমেন্টের পরে একটা ইমেল পেয়ে যাবে আইএলটিএস রেডি প্রিমিয়াম, এবং লগ ইন করেই 40 মক টেস্ট ফ্রি এখানে প্র্যাকটিস করতে পারবে। এবং টাইম বাউন্ড, রিয়েল এক্সামে যেমন 1 ঘন্টায় তাকে রিডিং শেষ করতে হবে, এখানে টাইম সেট করে সে কিন্তু
ও মানে হুবহু হবে হুবহু পরীক্ষাটা। ও সেম গুড এক্সাম গুড প্র্যাকটিস গুড। করতে পারবে, যেটা তাকে রিয়েল টেস্টে এগিয়ে প্রিপেয়ার থাকতে করবে। বা কনফিডেন্ট করে জি। তুলবে রিয়েল আমি আমি টেস্টের আপনার জন্য। কথা থেকে ২ টা পয়েন্ট খুব ইম্পোর্টেন্ট মনে করলাম। একটা হচ্ছে যে কারো এই ৪ টা সেকশনের মধ্যে যেটাতে সবচেয়ে বেশি দুর্বলতা সেটাতে তার অধিক প্রিপারেশন নেওয়া উচিত। এর ডেফিনিটলি পাশাপাশি সবগুলোর জন্যই নেওয়া উচিত। আর প্রচুর পরিমাণে মক টেস্ট দেওয়া উচিত ভালো মক টেস্ট ফলাফল দিতে করার হবে। জন্য। সে যখনই প্র্যাকটিস করবে মক টেস্ট দিয়ে সে যাচাই করবে যে তার লেভেলটা ইমপ্রুভ করলো হুম কতটুকু, হুম বা হুম হুম সে ব্যান্ড 7 হুম ব্যান্ড হুম 6.5 পেতে চায়, হুম হুম। সেই লেভেলে গিয়েছে গিয়েছে কিনা। কিনা, জি দেন জি ক্যান্ডিডেট ক্যান জি। রেজিস্টার। এর পাশাপাশি আরো একটা কোশ্চেন স্টুডেন্টদের মধ্যে আছে, সেটা হচ্ছে যে প্রিপারেশন তো এইভাবে করে নিল, কিন্তু কিছু তাত্ত্বিক বা থিওরিটিক্যাল পড়াশোনাও তো করা দরকার। তো সেই জন্য বাজারে যে বইগুলো পাওয়া যায় এর মধ্যে কোন বইগুলো ভালো বলে আপনি মনে করেন, বা স্টুডেন্টদেরকে আপনারা অ্যাডভাইস করেন কোনগুলো ফলো করার জন্য? এরকম কি আপনাদের নির্দিষ্ট কোনো ইয়ে আছে, পছন্দের বই? আম, আমি একটু আগে যেটা বলছিলাম জি। যে আমাদের ব্রিটিশ কাউন্সিলেরই প্রিমিয়াম প্রিপারেশন যে ম্যাটেরিয়াল আছে হুম হুম ক্যান্ডিডেটদের জন্য, বাট হুম দেন এগেইন ক্যান্ডিডেট ক্যামব্রিজের অথরাইজড যেসব বই আছে এখন হুম। সেগুলো ডেফিনেটলি ফলো করবে। এবং ওকে। আমাদের যে মক টেস্ট গুলো আছে অনলাইনে সেগুলোতেও কিন্তু সেম ফরম্যাট ফলো করেই মক টেস্ট গুলো ডিজাইন করা আছে। হুম হুম তো একজন ক্যান্ডিডেট যখন কোনো একটা স্পেসিফিক মডিউলে গিয়ে প্র্যাকটিস করছে, হুম হুম প্র্যাকটিস করার পরে সাথে সাথে ফিডব্যাক পেয়ে যাবে যে তাকে কোন জায়গাটাতে ইমপ্রুভ করতে হবে, কোন সেকশনে ক্যান্ডিডেট একটু ভালো করেছে। হুম 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 সো ক্যান্ডিডেট কিন্তু ওখানে তার টার্গেট সেট করে হুম হুম প্র্যাকটিস টেস্ট দিয়ে দেখতে পারবে যে আমি ব্যান্ড 7 পেতে চাই, প্র্যাকটিস টেস্টে আমার কতটুকু স্কোর আসলো। ওর সো আসতেছে। এটা কিন্তু ক্যান্ডিডেটকে হেল্প করবে। হুম এবং হুম হুম আমাদের যে প্র্যাকটিস রিসোর্স গুলো হুম আছে হুম হুম হুম। আইএলটিএস রেডি প্রিমিয়াম, জি এটা যদি আমি বলবো ক্যান্ডিডেট যদি 1 মাস বা 50 ডেজ আগে রেজিস্ট্রেশন করে এবং 40 মক টেস্ট যদি জি। ইউজ করে, হুম হুম। তাহলে ক্যান্ডিডেটের ওই দুর্বলতাটুকু কেটে যাবে এবং অনেক কনফিডেন্ট হবে। গুড গুড। এছাড়াও যদি কেউ মনে করে আমাকে আরো প্রিপারেশন নিতে হবে, হুম হুম দেন উই হ্যাভ আমাদের টিচিং সেন্টার আছে, আমাদের প্রিপারেশন কোর্সেস আছে, হুম হুম হুম। ওনারা সেখানে গিয়ে জয়েন প্র্যাকটিস করতে করতে পারে। পারে তারা। জি। দুলা ভাই, স্টুডেন্টদের মধ্যে আমি দেখতে পাই একটা জায়গাতে তাদের অনেক বড় একটা ভয় কাজ করে, সেটা হচ্ছে স্পিকিং পোর্শনটাতে। এর বড় কারণ হচ্ছে বাংলাদেশে আসলে স্পিকিং প্র্যাকটিস করার মতো সাপোর্ট একমাত্র সেন্টার বা এগুলো ছাড়া আর কোনো কিছু নাই। যে নিজের বন্ধুর সাথে যে কথা বলবো ওই বন্ধু দেখা যাচ্ছে অতটা দক্ষ না। জি। তো এই স্পিকিং এর এই ভয়টা কাটানোর জন্য বা নার্ভাসনেসটা দূর করার জন্য আপনি কি কোনো অ্যাডভাইস দিবেন? প্লাস এর পাশাপাশি আমি একটু যোগ করে নিই, আপনার স্পিকিং এর জন্য কিরকম প্রিপারেশন নিব? যে মানে খুব স্মার্ট আমি কোনো একটা প্রসঙ্গে কথা বলবো, কারণ আমি তো জানি না যে কি আমাকে জিজ্ঞেস করা হবে, নাকি আমার ইংলিশটা তারা দেখবে, আমার ইংলিশ লেভেলটা কেমন, নাকি ওই বিষয়টা আমি কতটা ভালো জানি সেটা দেখবে? স্পিকিং এ আসলে মূল আপনাদের স্ট্র্যাটেজিটা কি? স্পিকিং মার্কিং এর একটা ক্রাইটেরিয়া আছে হুম যে কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে স্পিকিংটা মার্কিং করা হয়। হুম সেটা যেমন ক্যান্ডিডেটের ফ্লুয়েন্সি ডেফিনেটলি থাকতে হবে, ক্যান্ডিডেটের গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকিউরেসি থাকতে হবে, জি। সে যখন কথা বলছে হুম হুম সেগুলো কতটুকু কারেক্ট হচ্ছে। হুম হুম। এবং এটা প্র্যাকটিসের জন্য ক্যান্ডিডেটকে যেটা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে স্পিকিং পার্টনার ওকে যদি ম্যানেজ করতে পারে। ওকে। এবং এটা যদি কোনো ফ্রেন্ড হতে পারে হুম হুম বা সিনিয়র কোনো কলিগ হতে পারে, হুম হুম অথবা যদি কোনো ফরেনার ফ্রেন্ড থাকে, হুম হুম তাদের সাথে যদি ডেইলি একটা টাইম সেট করে নিয়ে প্র্যাকটিস করে, হুম হুম এটাই কিন্তু ক্যান্ডিডেটকে এগিয়ে রাখবে। হুম তবে এখানে একটা বিষয় থাকে, অনেকেই মনে করে যে স্পিকিং এর জন্য আমাকে হয়তো কোনো একটা অ্যাকসেন্ট মেইনটেইন করতে হবে। হুম হুম। এটা কিন্তু নরমালি প্রয়োজন হয় না। ওকে। আমি যেমন বাংলাদেশী, হুম হুম। আমাদের ন্যাচারাল একটা অ্যাকসেন্ট আছে অ্যাকসেন্ট যে আছে, আমরা জি। ইংলিশ কিন্তু পুরো ইংরেজদের ইংরেজদের মতো মতো বলতে পারি না বলতে আমরা। পারি না। জি জি। তো আমি যদি ন্যাচারালি হুম হুম বাঙালিদের মতোই বলি, হুম হুম আমার যদি ফ্লুয়েন্সি লেভেল হুম ঠিক হুম থাকে, হুম হুম। আমার শুদ্ধ যদি হয়। হুম, ইংলিশটা। গ্রামাটিক্যাল রেঞ্জ জি, থাকে, অ্যাকুরেসি থাকে, জি। দেন এক্সামিনার মার্কিং করবে কিন্তু ওই ওইটার উপর ওই ভিত্তি করে। বিষয়গুলোর উপরে। সো ওকে, শুরুতেই ক্যান্ডিডেটকে দেখতে হবে যে মার্কিংটা হচ্ছে কোন ক্রাইটেরিয়ার উপরে। ওকে। সেই মার্কিং ক্রাইটেরিয়া ফলো করে যদি এক্সামিনারকে ডেলিভারি দিতে পারে, হুম, হুম, হুম। তাহলে ডেফিনেটলি একটা ভালো স্কোর করতে পারবে। গুড, গুড, ভেরি গুড অ্যাডভাইস। স্টুডেন্টদের মধ্যে দেখা যায় একটা মিথের মতো প্রচলিত আছে বাংলাদেশে, যে ঢাকাতে পরীক্ষা দেওয়ার চেয়ে সিলেটে পরীক্ষা দিলে 0.5 বেশি পাওয়া যায়, বা চট্টগ্রামে। এটা কি আসলে সত্যি? আ- এটা কি আচ্ছা, সম্ভব? এটা আসলে একটা মিথ। আচ্ছা। মিথ কেন? আমরা জানি যে আমরা হলাম ডেলিভারি পার্টনার হুম, ব্রিটিশ হুম, কাউন্সিল, হুম, হুম, কিন্তু ক্যামব্রিজ
এই এক্সামটা কিন্তু ওন করে, হুম 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 অ্যাডমিনিস্টার করছে, তারা রিসার্চ করছে, তাদের এক্সপার্টরা হুম হুম, ডিজাইন করছে জি টেস্টটাকে। তো এই টেস্টটা কিন্তু যখন ব্রিটিশ কাউন্সিল অ্যাডমিনিস্টার করছে ঢাকাতে এবং সিলেটে বা অন্যান্য হুম হুম প্রভিন্স এরিয়াতে, হুম সব জায়গাতে কিন্তু আমাদের সেম কোয়েশ্চেন পেপার যাচ্ছে। ওকে, তো এখানে মানে পসিবিলিটিটা আলাদা কোনো একেবারেই নেই সুবিধা পাওয়ার যে কোনো ব্যাপার ঢাকাতে নেই। হয়তো একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন, জি জি, এটা সিলেটে গিয়ে হয়তো হ্যাঁ ইজি জি, কোয়েশ্চেন হলো না, হুম সেম হুম, কোয়েশ্চেন পেপার। আচ্ছা, আরেকটা বিষয় থাকে যে মার্কিং এর জি বিষয়টা। জি জি, এক্সামিনার যারা মার্কিং করছে হুম হুম, তারাও কিন্তু যখন মার্কিং করে তখন কিন্তু জানে না যে আসলে এই স্ক্রিপ্টটা ঢাকা থেকে আসছে হুম হুম, বা এটা সিলেট থেকে আসছে বা হুম এটা হুম, চিটাগং থেকে আসছে। ওকে সো তারা মার্কিং করে মার্কিং ক্রাইটেরিয়াকে ফলো করে। এটার ওকে, বাইরে গিয়ে এক্সামিনার চাইলেও কম বেশি কিন্তু দেওয়ার কোনো অপশন দিতে নেই। পারবে না। ওকে সো ওকে, এটা এমন হতে পারে যে একজন ক্যান্ডিডেট ঢাকাতে ফার্স্ট এক্সাম দিল, হয়তো হুম হুম, তার ডিজায়ার্ড স্কোর আসলো না। হুম হুম, এই ক্যান্ডিডেটটা যখন সিলেটে গিয়ে দিচ্ছে 15 ডেজ হুম বা হুম, 1 মাস পরে, হুম হুম, এই সময় যে প্রিপারেশন সে নিচ্ছে তার কিন্তু ওই স্কিলটা একটু ডেভেলপ হচ্ছে। ওকে, সো ডেফিনেটলি 1 মাস পরে গিয়ে যখন দিচ্ছে তার কিন্তু স্কোরটা একটু ভালো হবে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, এটা হতে পারে, হতে পারে, কিন্তু কখনোই না যে ঢাকাতে ইজি আচ্ছা, মার্ক এরিয়ার কম। উপর না, নাম্বার না, ডিপেন্ড করে এটা না কখনোই কখনো। ডিপেন্ড আচ্ছা করে আচ্ছা, না। গুড গুড, ভেরি গুড। এটা নিয়ে অনেকের মধ্যে আসলে একটা কনফিউশন আছে। ভাইয়া, আপনি এর আগে অল্প করে এই প্রসঙ্গে একটু বলেছেন যে হুম, অ্যাকসেন্ট ডাজন্ট ম্যাটার, তারপরেও এটা নিয়ে কনফিউশন স্টুডেন্টদের মধ্যে আছে, থাকবে যে ব্রিটিশ অ্যাকসেন্ট একরকম, ইউএস অ্যাকসেন্ট একরকম, কেউ কেউ ভাবে যে আইএলটিএস এ আমি কোন অ্যাকসেন্ট ইউজ করবো, এটা নিয়ে কনফিউশন হুম, থাকে। হুম, এই হুম। ব্যাপারে আপনার অ্যাডভাইস? আহ, আমি যেটা বলবো ভাইয়া যে আপনি যদি একটা লিসনিং টেস্টের কথা বলেন হুম হুম তাহলে ডেফিনেটলি ক্যান্ডিডেটকে ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট, হুম 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 মানে বিভিন্ন পডকাস্ট হুম 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 বা আপনার বিভিন্ন মিউজিক হুম আছে হুম, বা মুভিজ দেখে জি, লিসনিং এ কিন্তু তাকে হেল্প করবে যদি সে ওকে বিভিন্ন অ্যাকসেন্টের লিসনিংটা প্র্যাকটিস করে। ওকে, কিন্তু যদি স্পিকিং এর কথা হুম বলেন, হুম হুম আমি যেটা একটু আগেও বলছিলাম, হুম হুম স্পিকিং এ ক্যান্ডিডেট ন্যাচারালি হুম তার যে ফ্লোটা আছে হুম 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 সেটা যদি ঠিক থাকে হুম হুম, তাহলে কিন্তু অ্যাকসেন্ট ডাজন্ট ম্যাটার। ওকে, আমি আমি যদি বেঙ্গলি অ্যাকসেন্টেই হুম হুম ইংলিশ বলি, হুম হুম হুম, কিন্তু আমার যদি প্রফিসিয়েন্সিটা ঠিক থাকে, আমার যদি প্রোনাউন্সিয়েশন, আমি স্পিচে আমি যেসব গ্রামাটিক্যাল রেঞ্জ বা অ্যাকুরেসি যেগুলো সেগুলো যদি মাথায় রেখে আমি হুম হুম বলতে পারি, হুম হুম। তাহলে কিন্তু আমি এই অ্যাকসেন্টেও ভালো মার্কিং পেতে পারি। তাহলে আমি যতটুকু বুঝতে পারলাম আপনার কাছ থেকে, যেহেতু এখানে লিসেনিং একটা ব্যাপার আছে, লিসনিং এ ডেফিনেটলি হ্যাঁ অ্যাকসেন্ট লিসেনিং এর, শুনতে হবে, বিভিন্ন রকম অ্যাকসেন্ট, আচ্ছা, যে আমেরিকান অ্যাকসেন্ট বা ব্রিটিশ ব্রিটিশ অ্যাকসেন্ট অ্যাকসেন্ট বা যদি অস্ট্রেলিয়া, না শোনে হুম তাহলে হুম, কিন্তু লিসনিং টেস্টে থাকতে পারে। থাকতে পারে, আচ্ছা সো আচ্ছা সেটা কিন্তু ক্যান্ডিডেট তখন বুঝবে না। আচ্ছা আচ্ছা। তার মানে প্রিপারেশন নেওয়ার সময় আসলে সব রকম অ্যাকসেন্টের থেকেই শোনা উচিত, বিভিন্ন লিসনিং এর প্রোগ্রাম জন্য, গুলো রাইট, দেখা উচিত, রাইট, টিভিতে বিভিন্ন বিভিন্ন চ্যানেলগুলো রাইট, এটা ক্যান্ডিডেটকে লিসনিং এ হেল্প হেল্প করবে। করবে। কিন্তু যখন ক্যান্ডিডেট স্পিকিং এ কথা হুম বলছে হুম হুম, তখন অ্যাকসেন্ট ডাজন্ট ডাজন্ট ম্যাটার, ম্যাটার। ওকে ওকে, এটা খুব ক্লিয়ার হলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আইএলটিএস এক্সামের ব্যাপারে স্টুডেন্টদের একটা ভয় কাজ করে যে আমি সময়ের মধ্যে সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারবো কিনা, তাদের মধ্যে একটা অতিরিক্ত তাড়াহুড়ো থাকে, ভয় কাজ করে। এই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করলে সবচেয়ে ভালো হয়? টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি। হুম আমি বলবো বিশেষ করে আইএলটিএস এক্সামের ক্ষেত্রে। হুম হুম আমি অনেক সময় দেখেছি হুম টেস্ট এক্সাম হলে হুম হুম রিডিং এর ক্ষেত্রে হুম হুম ক্যান্ডিডেট 1 ঘন্টায় হয়তো 40 যে কোয়েশ্চেন আছে হুম সেটাকে আনসার করতে পারছে না। হুম 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 এই জন্য ক্যান্ডিডেটকে কিন্তু আমাদের যে ফ্রি প্র্যাকটিস ম্যাটেরিয়াল আছে, হুম 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 40 মক টেস্ট আছে। হুম 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 সো ক্যান্ডিডেট যদি 1 মাস আগে থেকে 2 মাস আগে থেকে রেজিস্টার হুম করে হুম হুম এই টাইম টাইম মেনটেন করে মক টেস্ট গুলো দেয়, হুম হুম এটা কিন্তু তাকে রিয়েল এক্সাম সিচুয়েশনে হেল্প করবে। হুম হুম টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হুম হুম, ফর আইএলটিএস টেস্ট। 4টা মডিউলের সব জায়গাতেই ক্যান্ডিডেটকে নির্দিষ্ট টাইম সময়ের মধ্যে, মেইনটেইন করে হুম চলতে হবে, লিসনিং এ, রিডিং এ, হুম রাইটিং এ, হুম স্পিকিং এ। হুম হুম, সো টাইম ম্যানেজমেন্ট ভেরি ভেরি ক্রুশিয়াল ফর ক্রুশিয়াল। আইএলটিএস আর টেস্ট। টাইম ম্যানেজমেন্টের জন্য আপনি অ্যাডভাইস করতেছেন যে মক টেস্টটা সবচেয়ে বেশি মক ইম্পর্টেন্ট। টেস্ট দিতে হবে হুম হুম, তাকে টাইম সেট করে। আমরা জি বাসায় যখন প্র্যাকটিস করি জি, তখন কি হয়, আমি একটা রিডিং টেস্ট হুম হুম এখন হুম, দেব, আমি হয়তো 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা টাইম নিয়ে জি নিলাম। জি জি, না, আমাদের যে মক টেস্ট গুলো আছে হুম হুম এখানে টাইম সেট করা আছে হুম যে হুম আপনি হুম, 1 ঘন্টার মধ্যে আপনাকে শেষ করতে হবে। ওকে, সো এটা কিন্তু আপনার রিয়েল এক্সামের একটা প্র্যাকটিস আপনার প্র্যাকটিস হয়ে হয়ে গেল। যাচ্ছে, জি জি, সো আপনাকে রিয়েল এক্সাম সিচুয়েশনে হুম হুম, মক টেস্ট দিতে হবে, ওকে, যেটা আপনাকে হেল্প করবে রিয়েল টেস্টে। রিয়েল টেস্ট। আচ্ছা ভাই, আইএলটিএস এক্সামের একদম মানে ফাইনাল প্রিপারেশন হিসেবে স্টুডেন্ট যখন যাচ্ছে তখন সে সাথে কি কি নিয়ে যেতে পারবে হলে, বা কি কি নিতে পারবে না, এরকম?
আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। জি, অনেক সময় আমরা দেখি যে ক্যান্ডিডেট ব্যাকপ্যাক নিয়ে জি, গেছে বা অনেক কিছু হুম, নিয়ে যায়। হুম, সো আমি রিকোয়েস্ট করব ক্যান্ডিডেট যারা আইএলটিএস পরীক্ষা দেবেন হুম, হুম, ইন ফিউচারে, আপনাদের আইএলটিএস এক্সাম হলে আপনাদের ম্যান্ডেটরি যে ডকুমেন্ট আছে, পাসপোর্ট হুম, হুম, অথবা এনআইডি, হুম, হুম, যেই আইডি দিয়ে ক্যান্ডিডেট রেজিস্টার করেছে হুম, হুম, সেটা অবশ্যই ম্যান্ডেটরি নিতে হবে এবং অরিজিনাল, কোনো ফটোকপি নিলে হবে না। ওকে, সেকেন্ড যেটা হচ্ছে, ক্যান্ডিডেট চাইলে ওয়াটার বটল ক্যারি করতে পারবে, হুম, হুম, কিন্তু সেটা ট্রান্সপারেন্ট হতে হবে। আমরা যদি ওকে, এই ভিতরে ওয়াটার টেস্ট দেখা বটলটা যায়। দেখি, হুম, হুম, এটাতে একটা লেবেল দেখা জি, যাচ্ছে, জি, এরকম জি, কোনো লেবেল থাকা যাবে না, এটা পরিচিত ট্রান্সপারেন্ট না। হতে ওকে, হবে। ওকে, অন্য কোনো ওয়াটার বটল অ্যালাউড না। অ্যালাউড না। এরপরে ক্যান্ডিডেট চাইলে হুম, হয়তো অনেকেই বাসায় প্র্যাকটিস করে পেন পেন্সিল হুম, হুম, ইরেজার যেটা, হুম, হুম, সেগুলো ক্যারি করতে পারবে। হুম, হুম, যদিও ব্রিটিশ কাউন্সিল আমরা কিন্তু এক্সাম হলে আমরা এগুলো প্রোভাইড করে থাকি, বাট ক্যান্ডিডেট নিজের কমফোর্টের কারণে হুম, হুম, হয়তো বাসা থেকে সেটা আনতে পারে। ওকে, এবং কোন রকম ইলেকট্রনিক ডিভাইস হুম, হুম, এগুলো কিন্তু আমরা অ্যালাউ করি না এক্সাম হলে। অনেকেই ওকে, ভুল করে নিয়ে আসে। হুম, 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 মোবাইল হুম, ফোন, হুম, হুম, ওয়ালেট বা হুম, অনেক কিছু নিয়ে আসতে হুম, পারে। হুম, হুম, হিয়ারিং হুম, ডিভাইস। হুম, হুম, সো এগুলো কিন্তু অ্যালাউ করা হয় না। ওকে, সো ওকে, এগুলো এভয়েড করতে এভয়েড হবে। করতে হবে। শুধুমাত্র পেন, পেন্সিল, ইরেজার, হুম, হুম, শার্পনার, হুম, হুম, তার মেইন আইডি ডকুমেন্ট হুম, হুম, এবং যদি প্রয়োজন হয় ট্রান্সপারেন্ট পানি। ট্রান্সপারেন্ট ওয়াটার বটল হুম, 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 ক্যারি হুম। করতে পারবে। তবে এই প্রসঙ্গে একটা ছোট্ট জিনিস চট করে জেনে নেই। অনেক সময় দেখা গেল যে কোনো কারণে স্টুডেন্টের পাসপোর্ট হয়তো কোনো একটা এমবিসি তে জমা। তার কাছে ওই পাসপোর্টের ফটোকপি আছে এবং এমবিসি তে জমা ওটার প্রুফ হিসাবে একটা রিসিট আছে। রিসিট আছে। এটা দিয়ে কি আপনারা এলাও করবেন পরীক্ষা দিতে? না, মেইন ও টেস্টে এটা দিয়েও আমরা অ্যালাউ করি না। ওকে। একেবারে অরিজিনাল যে পাসপোর্ট সেটাই থাকতে হবে। হুম, হুম, হুম। যদি এম্বাসিতে বা কোনো ইমিগ্রেশন অফিসে হুম, জমা হুম, হুম। থাকে, তাহলে ক্যান্ডিডেটকে ডেট ট্রান্সফার করে নিতে হবে। ওকে, ওকে। তখন ওই এম্বাসির পেপারটা তার জন্য ডকুমেন্ট হবে, প্রুফ অফ ও আচ্ছা, আচ্ছা। ডেট ট্রান্সফার এর প্রুফ হিসেবে এটা ইউজ প্রুফ করা যাবে, হিসেবে এটা এক্সাম এর প্রুফ হিসেবে না। না, না। গুড, গুড, গুড। আচ্ছা, ফাইনালি স্টুডেন্টের একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, সেটা হচ্ছে যে খুব শোনা যায় যে 6 লাগবে, 7 লাগবে, 6.5 লাগবে, নো ব্যান্ড স্কোর বিলো দিস দ্যাট, এরকম অনেক ঘটনা। কিন্তু আইএলটিএস এর আসলে মোট স্কোর কত এটা অনেকেই জানেন না। তো আইএলটিএস এর টোটাল কতর মধ্যে আসলে পায় এই 6, 7 গুলো মোট স্কোরটা কত? আচ্ছা, এটা তো ১ থেকে আমরা জানি 1 to 9 জি, ব্যান্ড স্কেল জি, থাকে। জি। তার মানে এখন হাইয়েস্ট হচ্ছে 9। হাইয়েস্ট 9। অনেকে আবার ভাবে যে 10 কিনা বা না, না। 1 গুড। to 9। হুম, হুম, হুম। এখন এখানে ডিপেন্ড করবে যে ক্যান্ডিডেট যে ইউনিভার্সিটিতে জি, যাচ্ছে, জি। ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কত? কত সেই অর্থাৎ অনুযায়ী 6, এটা স্কোর করতে হবে। 6.5 বা জি, 7 জি, যেটা থাকে জি। সেটা একটা কিন্তু এটা থাকে। আউট অফ 9। আউট অফ 9। জি, জি। এবং এটা ক্লিয়ার হওয়ার জন্যই। এবং এখানে যে ৪ টা মডিউল আছে, হুম, ৪ হুম। টা মডিউলেই কিন্তু সেম। 9, 9, 9, 9। লিসনিং এ 9, আচ্ছা, আচ্ছা, 8 এ আচ্ছা, রিডিং এ 9, আচ্ছা। তার স্পিকিং মা এ তার মানে 9। যদি একজন ধরেন লিসেনিং এ 6 পেয়েছে, সে আউট অফ 9 সে 6 পেয়েছে। আউট অফ 9 6 পেতে এবং পারে। ওভারঅল ধরেন সে 7 পেয়েছে, আউট অফ 9 সে ওভারঅল হ্যাঁ, 7 হ্যাঁ। পেয়েছে। আচ্ছা। আবার এটা এমন হয় যে সবসময় যে ইভেন হবে তা না। হুম, মানে হুম। 6 বা 7 ই 6.5 হবে, আচ্ছা। 6.5 হতে পারে, এর থেকে 7 বেশি ফ্র্যাকশন তো 7 সম্ভব না। 0.5 ফ্র্যাকশন হয়। না, আপ না। 6 পয়েন্ট ধরেন 75 কি পাওয়া সম্ভব না, না? এটাই না, না, সম্ভব না। না। 6.5 অথবা 5 7 অথবা মানে 7, 0.5 করে। 0.5, জি, 0.5 জি, ফ্র্যাকশন জি, হতে পারে। জি, রাইট। জি। আচ্ছা, আর ভাইয়া ফাইনালি লাস্ট নট দ্য লিস্ট হচ্ছে যে আইএলটিএস এর উপর ডিপেন্ড করে কি কোনো স্কলারশিপ হয়? আচ্ছা, এটা অনেকেই মনে জি, করে জি, যে জি, জি, আইএলটিএস স্কোর ভালো থাকলে জি, স্কলারশিপ পাওয়া জি। যায়। কিন্তু আ আসলে সেটা না। আচ্ছা। তবে আমি বলব আ স্কলারশিপের জন্য আপনি হুম, হুম, ডেফিনিটলি হুম, আপনি হুম। জানেন যে স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। জি, ক্যান্ডিডেটের আ এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস থাকতে হবে। জি। ক্যান্ডিডেটের কোনো পাবলিকেশনস আছে হুম, কিনা, হুম, 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 জার্নাল হুম। আছে কিনা, জি, জি। যেগুলো সেগুলো স্কলারশিপে বিবেচ্য হেল্প হবে। করে। হুম, হুম। অন টপ অফ দ্যাট, যদি একটা ক্যান্ডিডেটের ভালো ইংলিশ হুম, হুম, প্রফিসিয়েন্সি হুম, হুম। থাকে, আইএলটিএস এ হুম, হুম, 7, 8 স্কোর হুম, হুম, থাকে, হুম। তাহলে কি হয়, আপনি জানেন যে হুম, হুম। স্কলারশিপ যখন এপ্লাই করতে হলে আমাদের তখন কিন্তু ভালো একটা এসওপি লিখতে হয়। এসওপি লিখতে জি, হয়। জি, জি। ওইটাতে সো একটু অ্যাডভান্টেজ ইংলিশ পাচ্ছে। প্রফিসিয়েন্সি কিন্তু সব জায়গাতেই হেল্প করবে। জি, জি। যদি একটা ভালো এসওপি লিখতে পারে হুম, 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 ক্যান্ডিডেট, হুম। তাহলে ডেফিনিটলি এটা আ ইউনিভার্সিটির জন্য কনভিনসিং হবে। হুম, 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 হুম। ইমিগ্রেশন অথরিটির জন্য কনভিনসিং হবে জি, জি, ভিসাটাকে জি। আ কুইক করার কুইক জন্য। করার জন্য। সো ডেফিনিটলি প্রফিসিয়েন্সিটা খুব হয়তো ইম্পোর্টেন্ট। ডিরেক্টলি স্কলারশিপে হেল্প করবে না, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু অনেক সাপোর্ট এসওপি দিবে। লিখতে তাকে হেল্প করবে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ দোজা ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্টুডেন্টদের সবগুলো প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, যারা বিদেশ যাওয়ার কথা চিন্তা করতেছেন তারা আইএলটিএস করবেন, আইএলটিএস এ ভালো স্কোর করার চেষ্টা করবেন, এই ব্যাপারে তো কোনো সন্দেহই নাই। এর পাশাপাশি আপনি যদি আসলে খুব ভালো ইংরেজি শিখেন এবং নিজেকে যাচাই করার জন্য আইএলটিএস পরীক্ষাটা দেন, এটা দিয়ে যদি আপনি বিদেশে নাও যান, ইংরেজি আপনার কিন্তু সারা জীবন কাজে লাগবে, আপনার কেরিয়ারে, আপনার লাইফে, প্রতিটা ক্ষেত্রে। ইভেন উচ্চতর পড়াশোনা যদি দেশেও করেন, সেখানেও ইংরেজির গুরুত্ব অপরিসীম। অতএব আইএলটিএস এক্সাম কখনোই শুধুমাত্র একটা কাজের জন্যই আপনারা চিন্তা করবেন না, এটা আপনাদের লাইফে যেমন কম্পিউটার স্কিল বা বিভিন্ন স্কিল আমাদের জীবনে যেরকম গুরুত্বপূর্ণ, ইংরেজি শেখাটাও একই রকম গুরুত্বপূর্ণ। জি অসংখ্য ধন্যবাদ দোজা ভাই আপনাকে আবারও আমাদের স্টুডিওতে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। থ্যাংক এইচএনআই কাউন্সিল রবিউল ভাই, এবং থ্যাংক ইউ আমাদের দর্শক যারা এতক্ষণ সাথে ছিলেন। সবাই ভালো থাকবেন। সবার উদ্দেশ্যে শুভেচ্ছা, এবং শেষ মুহূর্তে একটা কথা বলতে চাই যে রেজিস্ট্রেশন যদি আপনারা করতে চান, আমাদের ঢাকা বা চট্টগ্রাম অফিসে এসে আপনারা যে কোনো সময় রেজিস্ট্রেশন করতে পারেন নির্ধারিত মূল্যে। ধন্যবাদ।